রেখো এই 5 কথা, পরিচ্ছন্নতায় লাইফ বয়, প্রতিদিন 5 সময় লাইফ বয়। স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি খালেদ মুহিউদ্দিন। বিজয়ের 4 দশকে বাংলাদেশের অর্জনগুলি নিয়ে আজ আমরা কথা বলবো। দেশের স্বাধীনতা গর্বিত জাতি হিসেবে আমাদের মাথা তুলে দাঁড়ানো, দেশের স্বাধীনতা গর্বিত জাতি হিসেবে আমাদের মাথা তুলে দাঁড়ানোর অধিকার দিয়েছে দেশ। এখন খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ, পোশাক শিল্প খাতে আমাদের আছে ঈর্ষণীয় সাফল্য। আমরা জয় করেছি পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্ট। ক্রিকেটে বাংলার ছেলেমেয়েরা এখন উদীয়মান শক্তি। প্রবাসী শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে পাঠাচ্ছেন বিপুল বৈদেশিক মুদ্রা। আমাদের মেধাবী তরুণরা সব বাধা উপেক্ষা করে গড়ে তুলছে প্রযুক্তি বান্ধব দেশ। প্রাকৃতিক দুর্যোগকে হার মানিয়েছে আমরা, মৌলবাদ সাম্প্রদায়িকতা বারবার পরাজিত হয়েছে আমাদের কাছে। 71-এর যুদ্ধাপরাধীরা এখন বিচারে কাঠগড়ায়। বিজয়ের 40 বছর পূর্তির এই ক্ষণে এসব বিষয় নিয়ে আলোচনায় থাকবে আজকের বাংলাদেশ। বাংলাদেশকে ঘিরে মানুষের স্বপ্ন, আশা নিয়ে কথা বলবো আমরা। আর আজকের আলোচনায় আমাদের থাকছে দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জনের প্রসঙ্গ, বৈদেশিক মন্দার মধ্যেও দেশে অব্যাহত অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাংলাদেশের মানুষের সহনশীল বৈশিষ্ট্য, সৃষ্টিশীল উদ্যমী তরুণ সমাজের এগিয়ে চলার প্রসঙ্গ। এসব বিষয় নিয়ে আলোচনা করতে আজ স্টুডিওতে আছেন কবি নির্মলেন্দু গুণ, আছেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম। স্বাগত আপনাদের। আলোচনায় যাওয়ার আগে বাংলাদেশের সাফল্য নিয়ে দেখে নিব একটি প্রতিবেদন। 2 দশক আগেও রাজশাহী অঞ্চলে চাষাবাদ ছিল বৃষ্টি নির্ভর। কোনো বছর বৃষ্টি কম হলে কৃষকের পেটে ভাত জোটানো দায়ী হতো, কারণ এসব জমিতে সারা বছরে ফসল হতো মাত্র একবার। বরেন্দ্র আসাতে আমরা খুব খুশি যে আবারটা বছরে 3বার পাই, প্লাস কৃষকদের এখন উন্নয়ন ভালো। 1-8 মাস হয়তো বা জমি ফাঁকা থাকে, নইলে সারা বছরেই আবাদে জুড়ে থাকে। রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার খরাপ্রবণ এলাকায় ফসলের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে 1992 সালে গঠন করা হয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষের নেওয়া গভীর নলকূপের মাধ্যমে জমিতে সেচ দেওয়া কার্যক্রমেই মূলত বদলে দিয়েছে চাষাবাদের চিত্র। 90-এর দশকে এ অঞ্চলে 1 লাখ পরিবার কৃষির সাথে জড়িত থাকলেও এখন এ সংখ্যা পৌঁছেছে 6 লাখে। ডিপ টিউবওয়েলের সাহায্যে সেচ সুবিধা দেওয়ার ফলে 1 ফসলের স্থলে 3 ফসলই হচ্ছে এবং প্রতি বিঘাতে 10 থেকে 12 মনের জায়গায় আমরা 50 মন করে ধান পাচ্ছি। বরেন্দ্র কর্তৃপক্ষ রাজশাহী বিভাগে 9100টি গভীর নলকূপের মাধ্যমে প্রায় 4 লাখ হেক্টর জমিতে সেচ সুবিধা দিচ্ছে। অবশ্য ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানোর জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। রুক্ষ বরেন্দ্র হিসাবে পরিচিত এ এলাকার মাঠ জুড়ে এখন সবুজের সমারোহ। বছর জুড়েই হচ্ছে বিভিন্ন ধরনের ফসলের আবাদ। একটি ফসল কাটার পর চাষিরা ব্যস্ত হয়ে পড়ছে আরেক ফসলের আবাদ নিয়ে। আহসান হাবিব আপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। নির্মলদের কাছে জানতে চাচ্ছিলাম যে আমরা একেবারেই 40 বছর ছুতে আর মাত্র কিছুক্ষণ বাকি আমাদের দেশের বিজয় উদযাপন করতে। কেমন লাগছে আপনার এই মুহূর্তে? খুবই ভালো লাগছে। আমি মনে করি যে আমাদের 1000 বছরের যে স্বাধীনতার স্বপ্ন বাঙালি দেখেছিল, তার কবিরা, তার গায়করা, তার দেশের মানুষ জীবন দিয়েছিল, বারবার তারা স্বাধীনতার জন্য জীবন দিয়েছে। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে পাকিস্তান বিরোধী আন্দোলনে আমরা সর্বোচ্চ আত্মত্যাগের ভেতর দিয়ে জীবন দিয়ে আমরা এই দেশকে মুক্ত করেছি। 16ই ডিসেম্বর আমাদের সেই বিজয় অর্জিত হয়েছিল। সুতরাং এটাই আমাদের 1000 বছরের বাঙালির সবচেয়ে আনন্দের দিন। এই দিনে প্রতিটি বাঙালি তার জীবনের সবচেয়ে আনন্দের দিনটিকে উদযাপন করবে আনন্দের সঙ্গে, এটি প্রত্যাশিত। 1000 বছরের বাঙালির সবচেয়ে আনন্দের দিন। শাইখ সিরাজের কাছে জানতে চাইবো যে এই আনন্দটিকে আপনার কাছে কিরকম মনে হচ্ছে? আপনি বাংলাদেশের গ্রাম বাংলায় ছুটে বেরিয়েছেন, কৃষিকে জনপ্রিয় করেছেন সারা দেশে, সারা পৃথিবীতে। আপনার কাছে কেমন লাগছে এই মুহূর্তে? ধন্যবাদ খালিদ। নিঃসন্দেহে আজকে এই কিছুক্ষণ পরেই আমরা 40 বছরে পদার্পণ করব। এরকম একটা অবস্থায় আমার কাছে সবচেয়ে ভালো লাগার বিষয়, যেটি আপনি ইতিমধ্যে উল্লেখ করেছেন, যে দীর্ঘদিন যাবৎ যে বিষয়টি নিয়ে কাজ করেছি সেটার একটা উল্লেখ করার মতো সফলতা এসছে। নিঃসন্দেহে
বাংলাদেশ একটা খাদ্য স্বয়ংসম্পূর্ণ দেশ, যে দেশে এতগুলো মানুষ, ছোট্ট একটা জায়গা, তার ভিতরে 16 কোটি মানুষের বসবাস। সেখানে আমরা অতি নিকট অতীতে বলতে পারবো না কেউ না খেয়ে আছে। হয়তো 3 বেলা খাওয়ার কথা, কিন্তু 3 বেলা পাচ্ছে না, 2 বেলা খেয়েও আছে, এমন অনেক জনগোষ্ঠীও আছে, কিন্তু খেয়ে আছে মানুষ। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশটা এমনই একটা জায়গায় এখন দাঁড়িয়ে আছে যে পৃথিবীর অন্যান্য যে কোনো দেশের মানুষ খাদ্যের স্বয়ংভরতার এই ইস্যুটার জন্য ঈর্ষা করে। যে যখন বলা হয়েছিল, আমাদের শরীররা যখন বলেছিলেন সদ্য স্বাধীন একটা দেশে এই ধ্বংসস্তূপ, এর ভেতরে এত মানুষ কোথা থেকে খাবে, কোথা থেকে অর্থ আসবে, কিন্তু সেই জায়গা থেকে আমরা অনেক উত্তরণ করেছি। আজকে আমরা একটা অন্তত একটা লেভেলে এসে দাঁড়িয়েছি। সেই জায়গাটার দিক থেকে চিন্তা করলে নিঃসন্দেহে অনেক ভালো লাগার ব্যাপার। মুসা, আপনার মাধ্যমে বাংলাদেশিদের বাংলাদেশের স্বপ্ন এভারেস্টের চূড়া ছুঁয়ে গেছে। এই মুহূর্তে আপনার কেমন লাগছে যে 40 বছরে আসছেন আপনি বাংলাদেশ বিজয় উৎসব পালন করতে? বিজয়ের 40 বছর পূর্তি হচ্ছে, কেমন লাগছে আপনার? খুবই ভালো লাগছে। কিছুদিন আগেই আমি আমার বন্ধুর সাথে আলাপ করছিলাম যে বাংলাদেশের চেয়ে আমার বয়স 7 বছর কম, অর্থাৎ আমরা যে এই আর কিছুক্ষণ পরেই 40 বছর পূর্তি উদযাপন করব, তো সেই দিনটাকে মাথায় রেখেই আসলে আমরা ভেবেছিলাম যে 2010-এর ভেতরেই আমরা বাংলাদেশকে এভারেস্ট জয় দেশ হিসেবে পরিণত করতে চাই। এই একটা অর্জন আমাদের ছিল না, তো এই ভাবনাটা আমরা শুরু করেছিলাম 2007-এ। সেই ভাবনা থেকেই ধাপে 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 আমরা 2010-এ এসে যখন পৌঁছাই, তো সেই সময়টাতে আমরা খুবই উৎফুল্ল ছিলাম যে হ্যাঁ, এই বছরটাই আমাদের বছর, আমাদের স্বপ্নকে সফল করার বছর। এবং আমরা বহু রকমের বাধা ছিল, প্রতিকূলতা ছিল, সেগুলো পার হয়ে আমাদের লাল সবুজ পতাকা বিশ্বের সর্বোচ্চ জায়গায় আমরা একদম সেই অনুভূতিটির কথা, মানে যতবার বাংলাদেশিদের কোনো একটি উৎসব আসবে, যতবার একটি কোনো কিছু আসবে, সেই অনুভূতিটির কথা আমরা বিশেষ করে স্মরণ করবো। এখন আপনি ছিলেন যখন আপনি পতাকা সেখানে, সেই অনুভূতিটির কথা আমাদেরকে একটু বলবেন। আমরা শুনেছি অনেকবার, কিন্তু বারবার শুনেও এটা আশ মেটে না। এটা এমন, আপনারা দেখেন যে ক্রিকেট ম্যাচে বাংলাদেশ দল যখন কোনো একটা উইকেট পায় কিংবা একটা শতরান করে, তারা যেভাবে সেখানে উদযাপন করে, গলা ফাটিয়ে চিৎকার করে, আমার কাছেও সেরকম মনে হচ্ছিল যে এই মুহূর্তে যদি আমি বাংলাদেশে পৌঁছে গিয়ে চিৎকার করে সবাইকে বলতে পারতাম যে দেখো, আমাদের সেই স্বপ্ন এখন সফল, আমরা সফল হয়েছি, বাংলাদেশ এখন এভারেস্ট জয়ী দেশ, 67তম এভারেস্ট জয়ী দেশ বিশ্বে। তো তখন মনেই হচ্ছিল যে আমি চিৎকার করে এই কথাটা বিশ্বকে জানিয়ে দিই, বাংলাদেশবাসীকে জানিয়ে দিই। কবি মুসার এভারেস্ট জয়টাকে রানিং কমেন্ট্রির আন্ডারে নিয়ে আসা যেত যদি আগে জানতেন, চ্যানেল আই থেকে এটা প্রচার করা যেত, নিঃসন্দেহে যেত। তবে আমাদেরকে ওই পর্যন্ত উঠতে হতো, তাহলে তো আর পরেই ক্রেডিট টাকা থাকতো না। চিপের সাহায্যে তো এখন হ্যাঁ হয়, সবকিছুই হয়, অবশ্যই করা তো অবশ্যই যেত। চ্যানেল আই পারতো না। কবি নীলমণি, খুবই মজার প্রশ্ন। কবি নীলমণি, আপনি আপনার কবি জীবনের শুরু বা কবিতা লেখা, গল্প লেখা, সাহিত্যে এটা স্বাধীনতার আগে থেকেই আমরা আপনার কবি জীবন 50 বছরেরও বেশি সময় ধরে প্রায়। তো আমি 61 সালে ঢাকায় এসেছিলাম প্রথম। আপনি ঢাকায় আসার আগে কবিতা লিখেছেন? হ্যাঁ, ঢাকায় আসার আগে কবিতা লিখেছেন। 61 সালে আমি কবিতা লিখেছি, আরো আগেও লিখেছি। তো 61 সালে ঢাকায় এসেছি, আজকে 50 বছর পূর্ণ হয়েছে। বাংলাদেশের 40 বছর, আমার 50 বছর ঢাকাতে আসা। আমি খুব এনজয় করেছি যে বাংলাদেশের। বয়স কত? আমার বয়স এখন 67 চলছে। 67 হলে আপনার এরকম চুল দাঁড়িয়ে ভাবে পেকে যায়? সে তো মানে নানা অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে আমাদের খুবই না। কবির কাছে জানতে চাই যে আপনার কাছে কেমন লাগে, আপনি একটি মানে প্রতিদিনই আপনি যেহেতু সব বিষয় নিয়ে লিখেছেন, মুক্তিযুদ্ধ বারবার উঠেছে, আপনার একাধিক লেখা আছে, 1971 নামে আপনার একটি স্মরণীয় রচনা। আমার সৌভাগ্য এই যে আমি যখন আনন্দমোহন কলেজে পড়ি, তখন বঙ্গবন্ধু 6 দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন, এবং সেই 6 দফা কর্মসূচিটি আমাকে সাংঘাতিকভাবে নাড়া দিয়েছিল। এবং আমি বুঝতে পেরেছিলাম যে 6 দফা কর্মসূচিটির ভেতরে যখন 2টি মুদ্রা, 2টি পতাকা, 2টা আলাদা গভর্নমেন্টের প্রশ্নগুলো আসছে, তখন এটা আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যে একটা স্বাধীনতার বীজ এই 6 দফার ভেতরে আছে। ফলে আপনারা লক্ষ্য করবেন যে এরপরে 6 দফা যখন বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করা হলো, তাজউদ্দিন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা হলো, তাদের মুক্তির জন্য 7ই জুন যে হরতালের আহ্বান করা হয়েছিল, সেই হরতালে কিন্তু অভূতপূর্ব সাড়া দিয়েছিল বাংলাদেশের মানুষ। এটা কিন্তু আজ করা যায়নি এর আগে।
আমি যখন সন্ধ্যার দিকে স্টেশনে আসলাম ঢাকার খবর জানার জন্য, তখন তো এত পত্রিকা এত টেলিভিশন তো কিছু ছিল না, তখন স্টেশন থেকে একটা ফাঁকা গাড়ি এসে স্টেশনে ঢুকলো, কিন্তু এই ফাঁকা গাড়ি দেখে আমার মনটা ভরে গেল যে এই গাড়িটাকে আজকে সবাই বয়কট করেছে, সুতরাং এই হরতালের 6 দফাকে সমর্থন করছে। আমি 6 দফাকে নিয়ে প্রথম কবিতা লিখি 1967 সালে, এবং সেই কবিতা শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করি, সেটা সংবাদে ছাপা হয়েছিল। তখন বঙ্গবন্ধু তখন হননি, বঙ্গবন্ধু তো 69 সালে হয়েছেন, তার আগের দিন শেখ মুজিবুর রহমান এই নামে তাকে আমরা, এবং বঙ্গবন্ধু উপাধি তো দিলেন তুফাইল সাহেব ঢাকা কলেজে এই রেসকোর্সের ময়দানে 24 তারিখে যখন তিনি মুক্তি পেলেন, মুক্তি পাওয়ার পরের দিন। এর আগে বোধহয় ঢাকা কলেজে কোন একটা অনুষ্ঠানে বঙ্গবন্ধু এই শব্দটি উচ্চারিত হয়েছে না, বোধহয়, কারণ তুফাইলের সঙ্গে ব্যাপার হতে পারে। তবে তুফাইল সেই ঘোষণাটা দিয়েছিল, সে সভাপতিত্ব করেছিল এবং সেই বঙ্গবন্ধুকে সেই ঘোষণাটা দিয়েছিলেন, উপাধিটা দিয়েছিলেন। তো সেই দিক থেকে বলা যায় যে আমি মানে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিলাম তখন থেকেই। এবং বাংলাদেশকে আপনি দেখেছেন নানা ভাবে। ওই যে যখন 7ই মার্চে যখন 11 জন শহীদ হলো, 11 জন প্রাণ দিল, এর মধ্যে 10 জন মনুমি হলো তেজগার, আর 10 জন ছিলেন আপনার আদমজীর শ্রমিক। 11 জনের প্রাণ দেওয়ার কাহিনী যখন আমরা জানলাম, তখন আমি একটা কবিতা লিখেছিলাম, শীতের রোগীর মতো জবু থবু নয়, গঞ্জের জনতার মতো নির্ভীক হতে হবে, রক্তের রং দেখে ভয় নেই, স্বাধীন দেশের মুক্ত জনতা উল্লাস করো সবে। সেটা কিন্তু 1967 সালে লেখা। সুতরাং আমার কাছে তখন থেকে দেশ কিন্তু স্বাধীন। বঙ্গবন্ধু 6 দফা কর্মসূচি দেওয়ার পর থেকে আমার কাছে মনে হয়েছে যে ইটস এ ম্যাটার অফ টাইম। যখন সত্যি সত্যি 71 সালে যখন এই মুহূর্তটি আসলো, আজকে 15 ডিসেম্বর আর 16 ডিসেম্বর একটু মাঝামাঝি জায়গায় আমরা আছি, আর অল্প কিছুক্ষণ পরে হয়তো আমরা, এই সময়টাতে আপনার অনুভূতি কেমন ছিল যে যখন সত্যি সত্যি বিজয়টা আসছে? আচ্ছা, সেই সম্পর্কে আমি যেহেতু একটু সময় নিচ্ছি, আপনাদের সময় নিচ্ছি। আমার একটা পালা কাব্য লিখেছিলাম ইয়া কাল এই নামে 1971 সালে। এটা আমি কখনো কোথাও পড়ার সুযোগ পাইনি, কোথাও এটা অভিনীত হয় নাই। তো আমি সেখানে আজকে সুযোগটা গ্রহণ করি। তো সেখানে মানে আপনি খুশি হবেন যে কৃষকদের কাছেও যাতে বোধগম্য হয় সেই ভাষায় কাহিনীটা বয়ান করা হয়েছে। সেখানে ইতিহাসের শেষ পর্যায়ে এসে মানে একজন প্রশ্ন করছে, কবি উত্তর দিচ্ছেন। বোঝাই যাচ্ছে আত্মসমর্পণের আর দেরি নাই। তাই বলি কবি ভাই, তখন ঢাকার অবস্থাটা কিরকম আসিল যদি একটু বুঝাইয়া বলেন। মানে 16 ডিসেম্বরের কথাটা বলবো ভাইরা আমার, নিশ্চয়ই বলবো। বাঙালির 1000 বছরের সারা দিনটির কথা প্রাণ খুলে বলবো বলেই না এত সংগ্রাম, এত প্রাণক্ষয়, এত অশ্রুজল, এত দুঃখ, এত কষ্ট, অত্যাচার, এত নিগ্রহ সওয়া। 25 মার্চের রাইতে আমাদের প্রিয় নগরীতে শুরু হয়েছিল যে রক্তাক্ত নাটক, আজ 8 মাস 21 দিনের মাথায় তার জবনিকা। হানাদার পাক বাহিনীর আজ আত্মসমর্পণ। আজ বায়ুর হিল্লোল, আসমানের নীল, ফুলের সুঘ্রাণ, পাখির কুজন, শিশুর হাসি, সব কিছুই একটু সুন্দর, একটু বেশি। দীর্ঘ রোজার পর যেমন ঈদের ফিরনি, পূজা শেষে যেমন ঠাকুরের প্রসাদ বিতরণ, রুদ্ধশ্বাস খেলা শেষে যেমন ট্রফির স্পর্শ, যুদ্ধের পর তেমনি একটি স্বাধীন দেশ পাওয়া। উত্তেজনা ধরে রাখা একটু কঠিন হবে জানি, তবু বলি স্থির হয়ে বসেন, সবাই বসেন। আমি এখন আপনাদের নিয়ে যাব আমাদের রেসকোর্স ময়দানে। চলেন রেসকোর্স, যার বর্তমান নাম হইল শহীদ সোহরাওয়ার্দী উদ্যান। সময় 1971 সালের 16 ডিসেম্বর 29 অগ্রহায়ণ, বৃহস্পতিবার, বিকাল 4:31। লেফটেন্যান্ট জেনারেল এ কে নিয়াজি বেঁচে যাওয়া 91,498 সৈন্য নিয়া রমনার রেসকোর্স ময়দানে গিয়া মুক্তি বাহিনীর এ খন্দকার, মেজর এটিএম হায়দার আর মিত্র বাহিনীর পূর্বাঞ্চল সেনাধ্যক্ষ লেফটেন্যান্ট জেনারেল অরোরার কাছে অশ্রুসিক্ত চোখে নতমস্তকে আত্মসমর্পণের জন্য রচিত দলিলের স্বাক্ষর প্রদান কিয়া। 1971 মার্চে যেখানে দাঁড়ায়া বজ্রকণ্ঠে বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, পরাভূত নিয়াজির মধ্য দিয়া পাক প্রেসিডেন্ট জেনারেল খান আগা মোহাম্মদ ইয়াহিয়া 7ই মার্চের সেই জনসভার মঞ্চ, আর 25 মার্চের কালো রাতে সাম্প্রদায়িক গোলার আঘাতে মাটির সঙ্গে গুড়াইয়া দেওয়া সুপ্রাচীন কালীবাড়ির সামনে সর্ব গর্ব দর্প বিচূর্ণ করিয়া অবশেষে আত্মসমর্পণ কিয়া।
ওই আত্মসমর্পণের সঙ্গে সঙ্গেই রক্ত মাখা নবজাতকের মতো জন্মগ্রহণ করলো বাংলাদেশ। শ্রোতাদের মধ্য থেকে তখন গগন বিদারী আওয়াজ উঠবে, জয় বাংলা, জয় বঙ্গ।